আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়ার ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন পুনরায় চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমেনোরি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহায়তা চান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে জাপানের রাষ্ট্রদূত বলেন, তারা প্রথমে মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন কিভাবে বাংলাদেশকে স্টেশনগুলো পুনরায় চালু করতে সাহায্য করতে পারেন। এ সময় আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষতি করা দেখেছেন, যা তাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। রবি থেকে মঙ্গলবার অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। তবে আদালত ও ব্যাংক চলবে নিজেদের ঠিক করা সময়সূচি অনুসারে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। অন্যদিকে ঢাকা সহ সারা দেশে 8ম দিনের মতো কারফিউ চলছে। জীবিকার তাগিদে ও জরুরি প্রয়োজনে শিথিল সময়ের পরেও ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ। খুলেছে দোকানপাট, চলছে গণপরিবহন। বিলাল হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। কারফিউয়ের 8ম দিনে দেখা যায় রাজধানীতে জনজীবন অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। গণপরিবহনের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত 9 ঘন্টা কারফিউ শিথিল থাকলেও জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে আনসার, বিজিবি ও সেনাবাহিনী। বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চললেও যাত্রী সংকটের কথা বলেন চালকরা। আর যাত্রীরা জানান, জরুরি প্রয়োজনেই তারা ঢাকা ছাড়ছেন। মোটামুটি এখন হয়েছে, তারপর আমি একা আসা সাহস পাইনি, সাথে মামাকে নিয়ে আইছি যে আমাকে বাসে তুলে দিন, আমি বাসে যাবো আর কি। স্বাভাবিকভাবে চলার মতো, যেভাবে ট্রেন বন্ধ আছে বা তুলনামূলকভাবে ওরকম যাত্রী নেই। টানা 6 দিন পর বরিশাল ঢাকা রুটে শুরু হয়েছে লঞ্চ চলাচল, তবে এখনও শুরু হয়নি ট্রেন চলাচল। টানা কারফিউয়ের কারণে মানুষজনের উপস্থিতি কম হওয়ায় আয় কমেছে বলে জানান জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষরা। দৈনিক খুলতে বলে সাধারণ অবস্থায় মানুষ, একজন রাইডার হয়তো বা 700-800 বা 1000 টাকা ইনকাম করতে পারে, কিন্তু এই অবস্থা হলে তো এটা করতে পারে না। এখন স্বাভাবিকের মতো মনে হয়, কিন্তু তারপরেও কারফিউর কারণে একটু আতঙ্ক লাগে। এদিকে 28 থেকে 30 জুলাই রবি থেকে মঙ্গলবার অফিস সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত সময় নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবি, সোম এবং মঙ্গলবার আমরা অফিস টাইমটি থাকবে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। তো সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা সে অফিস টাইমটি করছি। তো সেক্ষেত্রে আমরা আগামী 3 দিন করব, তারপরে হয়তো আমরা পরবর্তী নির্দেশনা পেলে তখন আমরা বাকিটা আমরা জানাতে পারব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে 19 জুলাই রাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। এআর বাদল, আরটিভি, ঢাকা। দেশের অর্থনীতিকে পঙ্গু করতেই কোটা আন্দোলনের নামে বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আহত রোগীদের দেখতে গিয়ে এ অভিযোগ করেন তিনি। পরে মহাখালীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনও পরিদর্শন করেন সরকার প্রধান। এ সময় এত জ্বালাও পোড়াও, এত মানুষ মারা যাওয়ার পরও আন্দোলন কেন শেষ হচ্ছে না আর কি উদ্দেশ্য আছে তা জানতে চান শেখ হাসিনা। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। তাদের দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানকে পেয়ে আহত ব্যক্তি ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রীর কাছে বর্বর হামলার বর্ণনা দেন তারা। আবেগ আপ্লুত হন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী এ সময় জানান, আহতদের চিকিৎসার সব দায়িত্ব সরকারের এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও
ব্যবস্থা করে দেব। প্রধানমন্ত্রী বলেন, সব বাধা পেরিয়ে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হয়েছে, বদলে যাচ্ছে দেশের অর্থনীতি, তখনই বিএনপি জামাত দেশের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়া সব কিছু। তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। পরে প্রধানমন্ত্রী মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষতিগ্রস্ত টোল প্লাজা ও সেতু ভবন পরিদর্শনে যান। পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ দেশের যোগাযোগ ব্যবস্থার অনন্য মাইল ফলক তৈরি করা প্রতিষ্ঠান সেতু ভবন পুড়ে ছারখার হওয়ার বিধ্বস্ত অবস্থা দেখে বাকরুদ্ধ হন শেখ হাসিনা। বলেন, যারা দেশের উন্নয়ন চায় না তারাই সহিংসতা করছে। এত জ্বালাও পোড়াও, এত মৃত্যুর পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না, এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। পরে এই বিষয়ে কথা বলেন সেতুমন্ত্রী। নির্বাচনে তারা হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি, ক্ষমতার উদগ্র লিপ্সা তাদের পেয়ে বসেছে। আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনেও যান। 18 জুলাই দুর্বৃত্তরা এ ভবনে আগুন ধরিয়ে দেয়, যানবাহন পুড়িয়ে দেয় এবং বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়, মালামাল লুটপাট করে। আতিকা রহমান, RTV, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সংঘবদ্ধ পরিকল্পিত আক্রমণের প্রমাণ পাওয়া গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সহিংসতায় ক্ষতিগ্রস্ত যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার স্বার্থেই আন্দোলনের 3 সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়। কারা তাদের হুমকি দিচ্ছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়া হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। কোটা আন্দোলনের মাঝে সংঘাত ঢুকে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ এলাকা। কয়েকদিন ধরে চলা তাণ্ডবে সবচেয়ে ক্ষতি হয় ওই এলাকার। আক্রান্ত হয় কয়েকটি থানা, পুলিশ ফাঁড়ি ও পিবিআই এর কার্যালয়। বাদ যায়নি হাসপাতালও। পুড়িয়ে দেয়া হয় পাসপোর্ট অফিসও। যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে সরকারি বেসরকারি অন্তত 15টি ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। সেই ক্ষতচিহ্ন পরিদর্শনে যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জ যান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সারা দেশে পরিকল্পিত নাশকতাকারীদের তথ্য এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এদের আক্রোশটাই ছিল পুলিশ এবং আওয়ামী লীগ, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। যেই পুলিশ 25শে মার্চ যখন ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুর ডাকে, সেই পুলিশের উপরে তাদের আক্রমণ। নরসিংদী জেলখানা আপনি দেখেছেন, লুট করে ভেঙে চড়ে আমাদের ওই জঙ্গিদেরকে সেখান থেকে বের করে নিয়েছে। কয়েদি তো সব গেছেই, জঙ্গিদের বের করে নিয়েছে, অস্ত্রপাতি নিয়েছে। অস্ত্র নেওয়ার উদ্দেশ্য এবং জঙ্গি নেওয়ার উদ্দেশ্য আপনারা নিজেরাই বুঝতে পারেন। জঙ্গি উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারাও এই আন্দোলনে সক্রিয় হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কোটা আন্দোলনের 3 সমন্বয়কারীকে হেফাজতে রাখা হয়েছে বলেও জানান মন্ত্রী। তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলো জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নিব তাকে কিভাবে কি করা যাবে। নাশকতার মামলায় নারায়ণগঞ্জ থেকে প্রায় 500 জন গ্রেপ্তার হয়েছেন। থ্যাংক ইউ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। কোটা আন্দোলন চলাকালীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে একজন নেতা 4 লাখ টাকা দেন। সেই টাকা কাকে, কিভাবে, কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয়ে জানার চেষ্টা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবি কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ।
নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফ। বিটিভি ভবনে হামলা ভাঙচুর আগুনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ 3 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালতে। এই সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালতে উভয় পক্ষের শুনানি শেষে তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে অপর এক নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে 5 দিনের এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আমরা জামিনের জন্য বলেছি, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ, তার হার্টে রিং পড়ানো হয়েছে এবং তার প্রচণ্ড বুকে ব্যথা থাকে এবং তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না, নিয়মিত ওষুধ খেতে হয়, তাকে জামিন দেওয়ার কথা। বিজ্ঞ আদালত সেটাও নামঞ্জুর করেছেন এবং একই সাথে একেবারেই আমাদের আশার বাইরে যে 7 দিনের রিমান্ড এটি দিয়ে দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের চিকিৎসায় কে কোন দল করে তা বিবেচনা করা হবে না, সবাই সমান সেবা পাবে। সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু কথা বলেন। দোষীদের বিচারের ক্ষেত্রেও সরকার দলমত দেখবে না। এদিকে এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা স্বাধীনতা বিরোধীদের দোসর। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতায় বহু মানুষ হতাহত হন। আহতদের বড় অংশের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিছানায় শুয়ে যাদের অনেকেই এখনো কাতরাচ্ছেন। শনিবার আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন 14 দলের নেতারা। কোটা আন্দোলনে সহিংসতার সময় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় কোনো বৈষম্য করা হবে না বলে জানান 14 দলের সমন্বয়ক। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন আমরা তার সাথে একমত যে চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে স্বাস্থ্যমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতদের সহায়তার পাশাপাশি নিহতদের তালিকা প্রকাশ হলে তাদের পরিবারের পাশেও থাকবে সরকার। যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদের তালিকাও যাতে ইতিমধ্যে প্রকাশ পায় এবং সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের সেই ব্যবস্থাগুলি হয়, তার জন্য আমরা অনুরোধ করছি কর্তৃপক্ষকে যাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপির ঐক্যের ডাক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কোনো হয়রানির মুখে পড়তে হবে না। প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না, কোনো ছাত্র আন্দোলনকারীরা এটি করে নাই। ছাত্রছাত্রীদের কোনো হয়রানি হবে না, আমাদের সরকার সেটি ঘোষণা করেছে এবং সমস্ত ছাত্র নেতাদের নিরাপত্তার বিধান করা হবে। অপর এক অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবাইদুল মুক্তাদির চৌধুরী হুঁশিয়ারি করে বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের ছাড় দেয়া হবে না। এদিকে শাহজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। শিক্ষার্থীদের উপর যারা ভর করেছে তারা মতলববাজ, বাংলাদেশকে অচল করতে চেয়েছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। সরকার সৃষ্ট সন্ত্রাসের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদেরকে হত্যা নির্যাতনের পর এখন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়েরের মাধ্যমে সকল বিরোধী মতের মানুষকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, সরকার জনরোষে পড়ার ভয়ে জোর করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে দেশে কারফিউ দিয়ে রেলসহ সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করছে।
টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকের পর মোবাইল ইন্টারনেট খুলে দেওয়ার বিষয়ে কাল সিদ্ধান্ত হবে, এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ধ্বংসযজ্ঞের ফলে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। রেমিটেন্স পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে অপপ্রচারের মাধ্যমে প্রবাসীদের ধোঁকা দিতে চায় দেশবিরোধী শক্তি। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে সরকারি বেসরকারি ভবন ও স্থাপনায় আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেয়া হয় মহাখালীর কেন্দ্রীয় ডেটা সেন্টারেও। গেল 18 জুলাই থেকে বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট সেবা। পুড়ে যাওয়া যন্ত্রাংশ মেরামত করে 24 জুলাই থেকে স্বল্প পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। এখনও বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। অর্থনৈতিক লেনদেন সচল রাখতে মোবাইল ইন্টারনেট সেবা দ্রুত চালু করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। 3টা ডেটা সেন্টারে যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব। প্রতিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের পর এবার গুজব ছড়িয়ে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে বাধা সৃষ্টি করছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। তাদের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর আগে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে সারা দেশে 1 লাখ গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনে সংহতি দেখাতে গিয়ে যেসব প্রবাসী সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের ব্যাপারে খুব উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বিষয় ঘিরে আমাদের অন্যান্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর। রাজধানী ধানমন্ডি 7 মসজিদ রোডের অবসর ভবন থেকে 11টি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTC। এ ঘটনায় জামায়াত শিবিরের 3 কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়েছে। রাতে এ তথ্য জানান CTTC ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এ বাসাটিতে অ্যাডভোকেটের অফিসের আড়ালে জামায়াত ইসলাম তাদের অপরাধ পরিচালনা করত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হল নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারবে ICC। যদি নেতানিয়াহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন নেতানিয়াহু। শুক্রবার ফ্লোরিডার ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে 2 নেতার বৈঠক হয়। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে, কেননা ট্রাম্প নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তার মনোভাব ও নীতি কেমন হয় সেটা নিশ্চিত হতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর আগে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেন তিনি। এবার খেলার খবর, ফুটবল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় ম্যাচেও ভুটানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের 4-2 গোলে হারিয়েছে লাল সবুজের মেয়েরা। প্রথম 22 মিনিটে বাংলাদেশের জালে জোড়া আঘাত হানেন ভুটানের ফরওয়ার্ড দেখিল আজম। 2-0 গোলে পিছিয়ে থাকা বাংলাদেশকে প্রথমার্ধের 35 মিনিটে গোল এনে দেন অধিনায়ক সাবিনা খাতুন। 5 মিনিটের ব্যবধানে সাগরিকা সমতায় ফেরান লাল সবুজ দলকে। দ্বিতীয়ার্ধে ম্যাচের 62 মিনিটে ঋতুপর্ণার শট ডিফেন্ডার তাসির পায়ে লেগে আত্মঘাতী গোল হজম করে ভুটান। 86 মিনিটে ঋতুপর্ণা আদায় করেন নিজের প্রথম গোল।
আর তাতেই জয় নিয়ে সাফের প্রস্তুতিটা ভালোভাবে শেষ করলো বাংলাদেশ। রাতের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।